আমার পিছনে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হলো বাঞ্জার নদী, আর ওই পারেই কানহা টাইগার রিজার্ভের মুক্কি কোরজন। কানহা টাইগার রিজার্ভ ভারতের প্রথম ঘোষিত টাইগার রিজার্ভগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টাইগার রিজার্ভ। একসাথে 9টি টাইগার রিজার্ভ প্রজেক্ট টাইগারের আন্ডারে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই প্রজেক্ট টাইগার শুরু হলো কিভাবে বাঘ সংরক্ষণের যে আধুনিক পদ্ধতি ভারতবর্ষে শুরু হলো, তার ইতিহাসটা কি, সেটার দিকে যদি আমরা চোখ রাখি তাহলে আমাদের একেবারে বিংশ শতকের শুরুর দিকে চলে যেতে হয়, যখন বিভিন্ন তথ্য দেখে জানা যায় ভারতে বাঘের সংখ্যা ছিল আনুমানিক 40,000-এর আশেপাশে। কিন্তু সেই সময় আমরা জানি ব্রিটিশ শাসকরা এবং বিভিন্ন দেশীয় রাজা মহারাজারা যথেচ্ছ বাঘ এবং অন্যান্য বন্য জন্তু শিকার করতেন, এবং এই যথেচ্ছ শিকারের ফলে বাঘের সংখ্যা দিনে দিনে কমতে থাকে। এমনকি করবেট সাহেব, যিনি নিজে প্রথম জীবনে একজন বড় শিকারী ছিলেন, তিনি অবধি বলে যান যে ভারত যদি এখনো বাঘ সংরক্ষণের ব্যাপারে উদ্যোগ না নেয়, বাঘ বাঁচানোর জন্য ভারতের মানুষ যদি সচেতন না হয়, তবে এত সুন্দর একটা প্রাণী ভারত থেকে হারিয়ে যাবে। কিন্তু করবেট সাহেবের সতর্কবাণীতে ততটা কান দেওয়া হয় না। ভারত স্বাধীন হয়, তারপরেও কিন্তু আমাদের হুঁশ ফেরেনি। তখন বাঘ এবং অন্যান্য বন্য জন্তুকে দেখা হতে লাগলো বিদেশি মুদ্রা আয়ের একটি উপায় হিসাবে। দেশ বিদেশের পর্যটকদের, শিকারীদের আহ্বান জানানো হলো, তারা ভারতে আসেন, বৈদেশিক মুদ্রা দিয়ে পারমিট সংগ্রহ করেন এবং মনের মতো তারা যেন বাঘ শিকার করে নিজেদের দেশে নিয়ে যেতে পারেন। তার ফলে স্বাধীন ভারতে একটা দীর্ঘ সময় ধরে যথেচ্ছ বাঘ এবং অন্যান্য বন্য জন্তু শিকার চলতে থাকে। বন্যজন্তু সংরক্ষণের কোনো নিয়ম, অরণ্য সংরক্ষণের যথাযথ কোনো পদ্ধতি কিছুই ছিল না। এমনকি ফরেস্টের যারা অফিসার ছিলেন তারা অবধি বাঘ শিকার করাকেই একটা বড় ক্রেডিটের ব্যাপার বলে মনে করতেন। এই ভাবনা চিন্তায় প্রথম চেঞ্জ আনেন যিনি, তার নাম কৈলাস সাংখালা। রাজস্থানের যোধপুরের মানুষ কৈলাস সাংখালা রাজস্থানের বন দপ্তরের একজন আধিকারিক ছিলেন এবং পরবর্তীকালে দিল্লির চিড়িয়াখানারও গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। এই সমস্ত সময় এই যে বাঘ শিকারের এই ব্যাপারটা তার একেবারেই ভালো লাগেনি। তিনি প্রথম একজন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার যিনি সরকারকে চিঠি দিয়ে লেখেন যে আমরা এইভাবে বাঘ শিকারের জন্য পারমিট দিতে পারছি না, বন্ধ করুন এটা। যথারীতি খুব একটা কানে কেউ নেয়নি, কেননা বাঘ শিকারের জন্য বড় বড় কোম্পানি যখন গজিয়ে উঠেছে, তারা বিদেশিদের নিয়ে আসছে এবং তার থেকে একটা বড় অঙ্কের টাকা তারা উৎপাদন করছে। তার সাথে সাথে সেই সময় বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বন্যজন্তুর চামড়া দিয়ে পোশাক ব্যাপক জনপ্রিয় হয়ে উঠতে থাকে, ইউরোপে, আমেরিকায়। তার ফলে যথেচ্ছ চলতে থাকে শিকার, তার সাথে সাথে চোরা শিকার। কৈলাস সাংখালা দিল্লিতে চোরা শিকারীদের যে গোপন আস্তানা, সেগুলোতে একটি অন্তর্তদন্ত চালান এবং চালিয়ে তিনি দেখেন কি যথেচ্ছ হারে বাঘ, লেপার্ড, স্নো লেপার্ড এইসব জীবজন্তুর চামড়া শিকার হচ্ছে, চামড়ার জন্য শিকার করা হচ্ছে। তিনি 1967 সালে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ করেন এবং যারা সচেতন মানুষ, পরিবেশ সচেতন মানুষ, তাদের মধ্যে একটা হইচই পড়ে যায় যে এরকম ভয়ানক অবস্থা চলছে বন্যজন্তুদের নিয়ে ভারতে। 1969 সাল দিল্লিতে বসলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, মানে IUCN এর আন্তর্জাতিক সভা। সেখানে কৈলাস সাংখালা একটি পেপার পাবলিশ পড়েন সেটি তিনি সেই সভায়। এটির নাম হলো ভ্যানিশিং টাইগার্স। তিনি বলেন যে এখনই যদি ভারত এবং বাকি পৃথিবীর মানুষ সচেষ্ট না হয়, তাহলে এত সুন্দর জন্তুটাকে আর কখনোই দেখা যাবে না আমাদের অরণ্যে। কথাটা কানে যায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও। তিনি নিজে একজন পরিবেশ সচেতন মানুষ ছিলেন। 1969 সালে ভারতে ইন্দিরা গান্ধী এবং তৎকালীন পর্যটন মন্ত্রী ডক্টর করণ সিং এর উদ্যোগে সমস্ত রকম শিকারের পারমিট দেওয়া বন্ধ হয়ে যায়।
তার সাথে সাথে কোনো রকম বন্যজন্তুর চামড়া বা দেহাংশের ব্যবসা তাও বন্ধ হয়ে যায়। যদিও শিকার কোম্পানিগুলোর থেকে তার বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ ছিল, কিন্তু সরকারের দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবের জন্য তারা আদালতে গিয়েও খুব একটা সুবিধা করতে পারেনি। 1971 সালে ইন্দিরা গান্ধী গঠন করলেন টাইগার টাস্ক ফোর্স। তার মাথায় থাকলেন ডক্টর করণ সিং, সদস্যরা হলেন কৈলাস সাংখালা, এম.কে. রঞ্জিত সিং, মহেশ রঙ্গরাজন, এদের মতো বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। এর মধ্যে এন.এ. রাইট, তিনিও একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ, বাইরে থেকে এসে দীর্ঘদিন ভারতে ছিলেন, বন্যপ্রাণীদের নিয়ে কাজ করেছেন। তিনিও বন্যপ্রাণীদের চামড়া নিয়ে কলকাতায় কি ধরনের বড় ব্যবসা হচ্ছে তা নিয়ে একটি প্রতিবেদন 1970 সালে প্রকাশ করেছিলেন দি স্টেটসম্যান পত্রিকায়। এইসব ঘটনা সরকারকে এবং সচেতন মানুষদেরকে নড়িয়ে দেয়। 1972 সালে তৈরি হলো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, খুবই কঠোর একটি আইন, যেখানে বাঘ এবং অন্যান্য বিভিন্ন জন্তু জানোয়ার শিকার নিষিদ্ধ ঘোষণা করা হলো। 1972 সালে যে বাঘ গণনা করা হয় সারা ভারত জুড়ে, তাতে দেখা গেল বাঘের সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 1800। শতাব্দীর শুরুতে যা সংখ্যা ছিল আনুমানিক 40,000, তা এসে দাঁড়িয়েছে মাত্র 1800। 1973 সালে এলো টাইগার টাস্ক ফোর্সের সুপারিশ অনুযায়ী প্রজেক্ট টাইগার, যার প্রথম ডিরেক্টর হলেন কৈলাস সাংখালা, এবং ভারতে শুরু হলো বাঘ সংরক্ষণের যে পথ চলা, তার শুরুর বছর হলো 1973 সাল। করবেট টাইগার রিজার্ভের ধিকালা থেকে ইন্দিরা গান্ধী প্রজেক্ট টাইগারের সূচনা করলেন। 9টি টাইগার রিজার্ভ, উত্তরাখণ্ডের বা তৎকালীন উত্তরপ্রদেশের করবেট টাইগার রিজার্ভ, অসমের মানস টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশের কানহা টাইগার রিজার্ভ, রাজস্থানের রণথম্বর টাইগার রিজার্ভ, মহারাষ্ট্রের মেলঘাট টাইগার রিজার্ভ, কর্ণাটকের বন্দিপুর টাইগার রিজার্ভ, পশ্চিমবঙ্গের সুন্দরবন, ঝাড়খণ্ডের পালামৌ এবং ওড়িশার শিমলিপাল, এই কটি টাইগার রিজার্ভ প্রথমে এই প্রজেক্ট টাইগারের অন্তর্ভুক্ত হলো। কঠোর নিয়ম বলবৎ করা হলো এই অরণ্যগুলোর জন্য, এবং পথ চলা শুরু হলো বাঘ সংরক্ষণের। তারপরে কি হলো এরপরে আমরা আমাদের এই রকম গল্পের মাধ্যমে আলোচনা করব। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। এমন আরো তথ্যের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।